আওয়ামী লীগের কাউন্সিলে গঠনতন্ত্রে আসছে পরিবর্তন। নবীনদের পাশাপাশি সুযোগ পাচ্ছেন নারীরাও, থাকছে নির্বাচনী ইশতেহারের গাইডলাইন। গঠনতন্ত্রে এখন ৭৩ জনের কমিটি আছে, ৭৩-এর সংখ্যাটা বাড়িয়ে ৮১ করবো, ৮ জন বাড়বে। আমরা যাতে মহিলা নেতৃত্ব আনতে পারি সেই হিসাবে আমরা এবার প্রচেষ্টা চালাবো এবং নবীন নেতৃত্ব সর্বস্তরে কিন্তু আমরা এবার দেখতে পাবো। সম্মেলনে কাউন্সিলরদের মতামত নিয়ে তৈরি করা হবে খসড়া ঘোষণাপত্র। এতে থাকবে একাদশ সংসদ নির্বাচন ও ২০২১ সাল পর্যন্ত পরিকল্পনা। ২০২১-এর মধ্যে বাংলাদেশকে মধ্যমায় দেশে উপনীত করা সরকারের যে মহাপরিকল্পনা আছে, উন্নয়ন পরিকল্পনা, সেগুলোর কিছু চিত্র থাকবে। শতভাগ সম্পন্ন হয়েছে সম্মেলনের প্রস্তুতি। আমরা প্রস্তুত। এই মুহূর্তে আমাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি মিজানুর রহমান কবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আশুলিয়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত আব্দুর রহমানই নব্য জেএমবির প্রধান সারোয়ার জাহান, জানিয়েছে র্যাব। প্রায় ২৮ লাখ টাকা সহ ২ সহযোগী আটক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালেব হত্যার ঘটনায় পরিচিত কেউ জড়িত থাকতে পারে ধারণা পুলিশের। জিজ্ঞাসাবাদের জন্য ২ নৈশ প্রহরী সহ ৪ জন আটক। মংলা বন্দর দিয়ে পাট রপ্তানি করতে পারছেন না খুলনা অঞ্চলের ব্যবসায়ীরা। গুনতে হচ্ছে বাড়তি অর্থ, পিছিয়ে পড়ছে রপ্তানি বাণিজ্য। নতুন রূপে সাজছে বিনোদন কেন্দ্র হাতিরঝিল। তৈরি হচ্ছে ভাসমান মুক্ত মঞ্চ। আগামী মাসেই নামবে ওয়াটার বাস। এবং চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ২৯৩ রানে অল আউট ইংল্যান্ড। মিরাজের ৬ উইকেট। ব্যাটিংয়ে লড়ছে টাইগাররা। আওয়ামী লীগের এবারের ২০তম জাতীয় কাউন্সিলে গঠনতন্ত্রে আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। দলে ৪টি সভাপতিমণ্ডলী সদস্য এবং একটি যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ বাড়ানো হচ্ছে। এছাড়া কার্যনির্বাহী কমিটির আকার ৭৩ থেকে বাড়িয়ে ৮১ সদস্য করা হচ্ছে। এতে নবীনদের পাশাপাশি নারীদেরও সুযোগ দেয়া হবে। দলের শীর্ষ নেতারা বলছেন, এবারের কাউন্সিলে আগামী সংসদ নির্বাচনের বিষয়টিকে মাথায় রেখে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের গাইডলাইন ঠিক করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ইজাজ শৌমিক। বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী কমিটির সর্বশেষ বৈঠক হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠকে দলের গঠনতন্ত্রে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগের শীর্ষ নেতারা জানান, এ বৈঠকে সভাপতি মণ্ডলীর সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ বাড়ানোর প্রস্তাব আনা হয়েছে। গঠনতন্ত্রে এখন ৭৩ জনের কমিটি আছে, ৭৩-এর সংখ্যাটা বাড়িয়ে ৮১ করবো, ৮ জন বাড়বে। সভাপতি মণ্ডলীতে ৪ জন বাড়ানো, একজন সাংগঠনিক সম্পাদক বাড়ানো, একজন যুগ্ম সম্পাদক বাড়ানো, হলো ৬ জন আর ২ জন সদস্য। যারা এখন সিনিয়র লিডারশিপে আছে, বিভিন্ন পোস্ট হোল্ড করছে কার্যনির্বাহী কমিটির, তারা হয়তো কেউ প্রেসিডিয়ামে যাবে। সেইখানে যে জায়গাগুলো ক্রিয়েট করা হবে, সেখানে আবার যারা একদম নতুন আসবে তারা প্রথমে হয়তো সদস্য হিসাবে আসবে, কেউ কেউ আবার সাংগঠনিক সম্পাদক হবে। এবারের কমিটিতে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব সুযোগ পাবে। পাশাপাশি ভবিষ্যতে ১/৩ নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে তাদেরও এবার প্রাধান্য দেওয়া হচ্ছে। আগামীতে 1/3 আমরা যাতে মহিলা নেতৃত্ব আনতে পারি দলীয় কার্যক্রমে, সেই হিসাবে আমরা এবার প্রচেষ্টা চালাবো এবং অবশ্যই নবীন নেতৃত্ব সর্বস্তরে কিন্তু আমরা এবার দেখতে পাবো। আগামী নির্বাচনকে লক্ষ্য রেখে কাউন্সিলে নির্বাচনী ইশতেহারের গাইডলাইন ঠিক করা হবে বলেও জানান নেতারা। ২ বছর পরে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনের ভিত্তি হবে আমাদের এই ঘোষণাপত্র। যারা এমপি হতে চাচ্ছেন তারা যাতে এলাকাতে অর্থনৈতিক যে আমাদের এজেন্ডা, কি সোশ্যাল এজেন্ডা, সেই এজেন্ডাগুলো যাতে তুলে ধরতে পারে। মানে আমাদের ঘোষণাপত্র
আমাদের নির্বাচনী ইস্তেফা, এই সব জিনিস কিন্তু এইবারের কাউন্সিলের ভিতরে ঠিকই এগুলো বেরিয়ে আসবে। 2015 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও এবছরের অক্টোবর পর্যন্ত তা বর্ধিত করা হয়। প্রতি 3 বছর পর পর নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাউন্সিল অনুষ্ঠানের বিধান রয়েছে। ইজাত সৌমিক, সময় সংবাদ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও 2021 সাল পর্যন্ত নেওয়া পরিকল্পনাগুলো সামনে রেখে করা হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘোষণাপত্রের খসড়া প্রস্তাবনা। 4 অধ্যায়ের খসড়া ঘোষণাপত্রে 2008 সাল থেকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও চলমান প্রকল্পগুলোর চিত্র তুলে ধরা হয়েছে। নেতারা মনে করছেন এবারের ঘোষণাপত্র বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। রিপোর্ট হাবিবুল ইসলাম হাবিবের। আর মাত্র একদিন পর অনুষ্ঠেয় 20তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রার পাশাপাশি নানা চ্যালেঞ্জ গ্রহণ করতে যাচ্ছে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিকল্পনা নিয়ে তৈরি করা হয়েছে 46 পৃষ্ঠার খসড়া ঘোষণাপত্র, যা সম্মেলনের মধ্য দিয়ে কাউন্সিলরদের মতামত নিয়ে চূড়ান্ত করা হবে। কিন্তু কি থাকছে এই ঘোষণাপত্রে সে বিষয়ে দলের নেতারা জানান, আওয়ামী লীগ সরকারের অগ্রগতির সবচেয়ে বড় বাধা জঙ্গিবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্র। এই বিষয়টি খসড়া ঘোষণাপত্রের 3য় অধ্যায়ের 2-এর 1 ধারায় তুলে ধরা হয়েছে। 2021-এর মধ্যে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে উপনীত করা এবং 2030 সালের মধ্যে এইচডিজি অর্জন করার জন্য আমাদের সরকার যে মহাপরিকল্পনা আছে, উন্নয়ন পরিকল্পনা, সেগুলোর কিছু চিত্র থাকবে। দেশ থেকে সন্ত্রাস এবং জঙ্গিবাদকে কঠোর হস্তে দমন করা, এটার ব্যাপারে জিরো টলারেন্স আওয়ামী লীগের। যুদ্ধাপরাধীদের যে বিচার কাজ শুরু হয়েছে, প্রত্যেকটা জরুরি অপরাধীর বিচার যাতে করা যায় সে ব্যাপারে আমাদের তৎপরতা থাকবে। বৃহৎ প্রকল্প বাস্তবায়ন, শিল্প বাণিজ্য, স্থানীয় সরকার, 100টি অর্থনৈতিক অঞ্চল গঠন, বিদ্যুৎ, জ্বালানি ও আইসিটি খাত নিয়ে দলের দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা তুলে ধরা হয়েছে এতে। এছাড়া গুরুত্বপূর্ণ খাতগুলো তুলে ধরে আগামী দিনগুলোতে কি করা হবে তাও স্থান পেয়েছে প্রস্তাবিত ঘোষণাপত্রে। এছাড়া নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন, যোগাযোগ খাতের উন্নয়ন, 2য় কাঁচপুর, 2য় মেঘনা ও 2য় গোমতী সেতু নির্মাণের কাজ শুরুর বিষয়টি স্থান পেয়েছে এই ঘোষণাপত্রে। 2018 সালের মধ্যে যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতু উন্মুক্ত করার বিষয়টিও থাকছে এতে। স্বাধীনতা উত্তর বাংলাদেশের পুনর্গঠনে ধারাবাহিকতাকে আরো সামনে অগ্রসর করার জন্য, আরো বিস্তৃত করার জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সম্মেলন শেষে ঘোষণাপত্রগুলো চূড়ান্ত করা হবে। এছাড়া 2041 সালের মধ্যে দেশকে উন্নত করার লক্ষ্যে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আওয়ামী লীগ বলছে দেশের অর্থনীতি, শিক্ষা, তথ্য প্রযুক্তি এবং অবকাঠামোতে সবথেকে বেশি উন্নয়ন হয়েছে বর্তমান সরকারের অধীনে। যদিও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বরাবরই প্রশ্ন তুলে আসছে বিরোধী দলগুলো। তাই দেশের উন্নয়নের পথে সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে 2019 সালের নির্বাচনকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবারের সম্মেলনের ঘোষণাপত্রে। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনের শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। সকালে সম্মেলনস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সুবিশাল নৌকার আদলে তৈরি করা হয়েছে মূল মঞ্চ। নেতাকর্মী ও অতিথিদের বসার জায়গা প্রস্তুত করা হয়েছে। সকাল থেকে চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া। শেষ মুহূর্তে রং আর তুলির আঁচড়ে সম্মেলনস্থল রাঙিয়ে তুলছেন এর কারিগররা। প্রায় 40,000 মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন তৈরি করা হয়েছে সুবিশাল প্যান্ডেল। এতে প্রবেশের জন্য থাকছে 7টি গেট। নিরাপত্তার জন্য লাগানো হয়েছে সিসি ক্যামেরা। আমরা প্রস্তুত। এই মুহূর্তে আমাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন। আগামীকাল শনিবার সকাল 10টা বাংলাদেশ আওয়ামী লীগের 20তম জাতীয় কাউন্সিল উদ্বোধন করবেন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন আমাদের সহকর্মী সেলিয়া সুলতানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া, রিচার্ড, আগামী দুদিন যে আওয়ামী লীগের যে জাতীয় সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেটির কিন্তু প্রস্তুতি প্রায় সম্পন্ন। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ধোয়া মোছার কাজ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে এবং এরই মধ্যে কিন্তু এখানে যে নিরাপত্তা যারা দায়িত্বে আছেন তারা কিন্তু এরই মধ্যে কিন্তু তাদের যে দায়িত্ব সেটি কিন্তু হ্যান্ড ওভার করা শুরু করেছেন, মানে অর্থাৎ হস্তান্তর করা শুরু
পর্যায় পর্যন্ত চলে এসেছে এবং খুব শিগগিরই এই মঞ্চ এবং অন্যান্য যেসব কার্যক্রম রয়েছে 30,000 মানুষের যে সমাগম আসলে হতে যাচ্ছে প্রায়, যেটি বলা হচ্ছে দলের পক্ষ থেকে, এবং বিদেশি ডেলিগেটস সহ যারা আসছেন এখানে প্রত্যেকের নিরাপত্তার বিষয়টি কিন্তু মাথায় রেখে কিন্তু সব ধরনের প্রস্তুতি কিন্তু এরই মধ্যে সম্পূর্ণ করা হয়ে গেছে। এবং আপনি জানেন যে গত 12ই এপ্রিল কিন্তু 11টি যে উপকমিটি গঠন করা হয়েছিল আওয়ামী লীগের এই সম্মেলনকে উপলক্ষ করে, সেখানে কিন্তু ঘোষণাপত্র এবং গঠনতন্ত্রের জন্য আলাদা দুটি উপকমিটি যে গঠন করা হয়েছে সেখানে কিন্তু অনেক ক্ষেত্রেই পরিবর্তন কিন্তু আসছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। যেমন ঘোষণাপত্রটিতে মূলত যে জাতীয় সংসদ নির্বাচনের যে ইশতেহার হিসেবেই কিন্তু মনে করছেন দলের নেতাকর্মীরা, যেটি 2021 সালের মধ্যে মধ্যমায় এবং 2041 সালের মধ্যে উন্নত দেশের যে পর্যায়ের ঘোষণা করা হয়েছিল সেটি কিন্তু রাখা হচ্ছে এবং গঠনতন্ত্রে অনুযায়ী সেখানে বেশ কিছু পরিবর্তন আসছে। 2009 এবং 12 সালের যে দুটি জাতীয় সম্মেলনের কথা আপনারা জানেন, সে তখন কিন্তু এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আকার কিন্তু বৃদ্ধির কথা বলা হয়েছিল এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা জানেন এরই মধ্যে ঘোষণা করা হয়েছে 73 জনের যে কেন্দ্রীয় কমিটিটি রয়েছে সেখানে 8টি পদ যুক্ত করে কিন্তু 81তে উন্নীত করা হচ্ছে এবং সভাপতির মণ্ডলীর সদস্যের সংখ্যা কিন্তু 4টি বাড়ানো হবে, যে এখন পর্যন্ত যেটি 19টি আছে। এবং এই 19টির মধ্যে কিন্তু আপনারা জানেন এরই মধ্যে দুটো কিন্তু শূন্য পদ রয়েছে। এর মধ্যে জহুরা তাজউদ্দিন, তিনি মারা যাওয়ার পর সেটিকে শূন্য ঘোষণা করা হয় এবং আরো একটি আব্দুল লতিফ সিদ্দিকী, তাকে বহিষ্কার করার পরেই কিন্তু দল থেকে সে পদটিও কিন্তু শূন্য হয়ে যায়। এই নিয়ে আসলে সর্বমোট যে সভাপতির যে সদস্য সেটি কিন্তু বাড়ানো হচ্ছে এবং যুগ্ম সাধারণ সম্পাদকের যে 3টি পদ রয়েছে সে পদ কিন্তু 4টি করা হচ্ছে এবং সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির সদস্যের 2টি পদ কিন্তু বাড়ানোর বিষয়ে এরই মধ্যে বলা হয়েছে। আরো একটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে এবারে কিন্তু প্রথমবারের মতো প্রতীক বরাদ্দ কিন্তু করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আসলে গঠনতন্ত্রে আসলে এই বিষয়টিও যুক্ত রাখা হচ্ছে, যেখানে ইউপি এবং অন্যান্য যে স্থানীয় সরকার যে নির্বাচনে অংশগ্রহণ করবেন সেক্ষেত্রে কিন্তু আসলে এই গঠনতন্ত্রে এটিও কিন্তু গুরুত্বের সঙ্গে যুক্ত করা হবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এই ছিল আসলে রিচার্ড আমার কাছে এই জাতীয় সম্মেলন আগামী দুদিনের, যেটি জাতীয় সম্মেলনটি অনুষ্ঠিত হবে সে নিয়ে আসলে সর্বশেষ। দর্শক, আপনারা শুনছিলেন আওয়ামী লীগের 20তম জাতীয় কাউন্সিলের যে কাউন্সিলটি অনুষ্ঠিত হবে এবং তার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে। সেটির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সেলিয়া সুলতানা। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কাউন্সিলে অংশ নেবে বিএনপি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত বিএনপি নেতা আ.স.ম হান্নান শাহর স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। কাউন্সিলকে কেন্দ্র করে রাজধানীতে র্যাব পুলিশের তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন আলাল। আমাদের সম্মেলনে কিন্তু আপনারা আসেন নাই কাউন্সিলে, এবং সৌজন্য বোধের কারণে টেলিফোন করে দুঃখ প্রকাশ করেন নাই যে আমরা এই কারণে আসতে পারলাম না। কিন্তু আমরা আপনাদের মতো হীনমন্য নই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সম্মেলনে যাওয়ার জন্য বলেছেন। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল যে একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেই প্রমাণ আপনারা আওয়ামী লীগের সম্মেলনের দিন পাবেন ইনশাআল্লাহ। আপনারা যদি কোনো নাটক না করেন, ইনশাআল্লাহ আপনাদের সম্মেলনে আমাদের পক্ষ থেকে আশীর্বাদ, দোয়া, সহযোগিতা, অংশগ্রহণ সবই থাকবে। আশুলিয়ায় র্যাবের অভিযানের সময় 5 তলা থেকে পড়ে নিহত আব্দুর রহমানের আসল নাম সারওয়ার জাহান। শেখ আবু ইব্রাহিম আল হানিফ নামে তিনি 90 জেএমবির নেতৃত্ব দিতেন। স্লিপার সেল গঠন থেকে শুরু করে হলি আর্টিজান আর শোলাকিয়ায় হামলা সহ সাম্প্রতিক সময়ের অন্তত 19টি ঘটনার নেপথ্যে ছিলেন এই সারওয়ার। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়ে র্যাব মহাপরিচালক আরও জানিয়েছেন, 3 শুরা সদস্য সহ 90 জেএমবির 21 সক্রিয় কর্মীকে ধরতে চেষ্টা চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গত 8ই অক্টোবর আশুলিয়ায় র্যাবের অভিযানের সময় 5 তলা থেকে পড়ে নিহত ব্যক্তির পরিচয় আব্দুর রহমান হিসেবে শনাক্ত করা হয় তার ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট থেকে। তবে আরো খোঁজ নিতে গিয়ে র্যাব বুঝতে পারে এসবই করা হয়েছে ভুয়া পরিচয়। আসল পরিচয় খুঁজতে গিয়ে 90 জেএমবির প্রধান এবং তাদের সাংগঠনিক নানা খুঁটিনাটি তথ্য পাওয়ার দাবি করেছে র্যাব। শুক্রবার কারওয়ান বাজারে নতুন মিডিয়া সেন্টারে আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক জানালেন, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের সারওয়ার জাহান পরিচয় গোপন করে আব্দুর রহমান নামে আশুলিয়ায় আস্তানাগারে, আর শেখ আবু ইব্রাহিম আল হানিফ নামে সেই 90 জেএমবির নেতৃত্ব দিত। এই সংগঠনের ইয়ানত প্রদান ছিল বাধ্যতামূলক। আই থিঙ্ক ইস কাইন্ড অফ চান্দা। অর্থ তার কাছে প্রেরিত হতো, সে সংগঠিত থাকতো এবং সেই
এই তার বিভিন্ন ইয়ানতের অর্থ দেশের মধ্যে থেকে যা সংগঠিত হতো, যেগুলো বাইরে থেকে আসতো, সেগুলো সব তার কাছে গচ্ছিত থাকতো এবং সেই বিভিন্ন স্লিপার সেলের কাছে অর্থগুলো বিতরণ করত। নিজের এ দাবির পক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে সরওয়ার জাহানের ল্যাপটপ ও মোবাইল থেকে পাওয়া নানা তথ্য তুলে ধরেন র্যাব মহাপরিচালক। উত্থাপন করেন নারায়ণগঞ্জের পাইকপাড়ায় নিহত হওয়ার আগে জঙ্গি তামিমের দলীয় প্রধানের নির্দেশনা চাওয়া, 90 জেএমবি গঠনের বিষয়ে তামিম ও সারওয়ারের যৌথ ঘোষণা এবং তহবিল সংগ্রহ ও খরচের নানা নথি। র্যাব মহাপরিচালক জানান, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাঁড়াশি অভিযানে বিপর্যস্ত 90 জেএমবির 300 সদস্য সহ 21 জন পালিয়ে বেড়াচ্ছে। তারা সর্বশেষ যে রিপোর্টটা করেছে আবু হানিফ মারা যাওয়ার 2 দিন আগে 6 অক্টোবর, সেখানে লেখা আছে তাদের কাছে একটা AK-22 রাইফেল আছে, 5টা হ্যান্ডগান আছে, 33 জন সদস্য আছে অ্যাক্টিভ মেম্বার। আর 33 জন অ্যাক্টিভ মেম্বার থেকে কিন্তু 8 তারিখে 12 জন মারা গেছে। তাহলে থাকলো হচ্ছে 21 জন, এবং 21 জনের মধ্যে 3 জন হচ্ছে শুরা মেম্বার, তাহলে 19 জন হচ্ছে মিড লেভেল অ্যান্ড ফাইটিং লেভেল। সাংগঠনিক নামে কাউকে কাউকে আইডেন্টিফাই করেছে, সাংগঠনিক নাম না, প্রকৃত নাম না। সো এটা সময় লাগবে। র্যাবের মহাপরিচালক আরো জানান, 90 জেএমবি দেশের ভেতরে একটি সেফ জোন গড়ে তোলারও পরিকল্পনা করেছিল। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। জঙ্গিদের অর্থদাতা যত বড়ই হোক না কেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ডিজিটাল ওয়ার্ল্ড 2016 শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। জঙ্গিরা যেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কোনো ধরনের নাশকতা করতে না পারে, সেজন্য সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান। এ সময় মন্ত্রী আরও বলেন, আগামীকাল আওয়ামী লীগের 20তম সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। কতজন আছে সেটা বলতে পারবো না, যারাই অর্থদান করছে আমরা তাদের শনাক্ত করছি এবং তাদেরকে ধরছি, আইনের মোকাবেলা করে দিচ্ছি। সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ ভক্ত, আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ ঢাকায় আসছে। কাজে এখানে থ্রেট বলে আমরা কিছু মনে করি না। আর আমরা আমাদের সবচেয়ে বড় কথা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সমস্ত বাংলাদেশের মানুষ কিন্তু এক হয়েছে এই জঙ্গিদের বিরুদ্ধে। সেই জন্যই আমরা মনে করি যখন জনগণ আমাদের সঙ্গে আছে আর কোন শক্তি আমাদের প্রয়োজন নেই। অফকোর্স আমাদের সিকিউরিটি ভালো আছে। দুপুরের সময় আরো থাকছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে 10 পরীক্ষার্থী আটক, প্রতিটি আসনের বিপরীতে লড়ছে 51 জন। জামায়াতের নবনির্বাচিত আমির মকবুল আহমেদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রাথমিক তথ্য উপাত্ত মিলেছে। তদন্তে অগ্রগতি হলে তাকে গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান। আর ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দাবি অবিলম্বে মকবুল আহমেদকে বিচারের মুখোমুখি করার। সকালে সময় সংবাদকে তারা একথা বলেন। মকবুল সাহেব একজন রাজাকার আলবদর আল শামসের হোদা, শান্তি কমিটির মেম্বার এবং অনেক হত্যা, নারী নির্যাতন থেকে আরম্ভ করে ঘর পোড়ানি থেকে আরম্ভ করে অনেক কিছুর সাথে সে জড়িত ছিল। তদন্ত সংস্থা তদন্তকালীন ওই গ্রেফতারের কোনো ক্ষমতাই আমাদেরকে দেওয়া নেই। আমরা এটা দেখব, তদন্ত করব, একটা সুনির্দিষ্ট পর্যায়ে আসার পরে আমরা তাকে গ্রেফতারের অনুমতি চাইব ট্রাইব্যুনালের কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার সাথে পরিচিত কেউ জড়িত বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় গতরাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জিজ্ঞাসাবাদের জন্য 2 নৈশ প্রহরী সহ 4 জনকে আটক করা হয়েছে। দুপুরে সাংবাদিকদের তথ্য জানান পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে মামলার পর আব্দুল লতিফ হলের 2 নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে জানিয়েছে পুলিশ। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের লতিফ হল থেকে মোতালেব হোসেন লিপু নামে সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় মতিহার থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন লিপুর চাচা মোহাম্মদ বশির আলী। তার ডেড বডি যেহেতু একেবারে তার হলের ভিতরেই বলবো আমি, হলের ড্রেনের ভিতরে পাওয়া গেছে এবং ছেলেটি রাত্রেবেলায় 12টা-1টা পর্যন্ত তার রুমে ছিল। তারপরে কোনো এক সময় হয়তো বা সে বের হয়ে গেছে। তাহলে আমরা প্রাথমিকভাবে যেটা অনুমান করতে পারি যে সম্ভবত তার পরিচিত জনের মধ্যেই কেউ না কেউ এটির সাথে সম্পৃক্ত হবে। তা আমরা
কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছি, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহরণের 3 সপ্তাহ পর ছাড়া পেয়ে বাড়িতে ফিরলেন চিকিৎসক রিয়াদ নাসির চৌধুরী। বুধবার রাতে মিরপুরের বাসায় ফেরেন তিনি। রিয়াদের পরিবার জানায়, বুধবার রাতে চোখ বাঁধা অবস্থায় তাকে একটি হাইওয়েতে ফেলে যায়। পরে একটি সিএনজি চালিত অটোরিকশায় বাসায় ফেরেন তিনি। অপহরণকারীরা প্রায় 21 দিন রিয়াদকে কোথায় রেখেছে এ বিষয়ে কিছু জানতে পারেননি তিনি। তবে এতদিন একটি অন্ধকার বাথরুমে বন্দী ছিল বলে পরিবারকে জানিয়েছেন রিয়াদ। এদিকে বৃহস্পতিবার আদালতে রিয়াদের জবানবন্দি নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো, তবে মানসিকভাবে এখনও বিপর্যস্ত রয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। আমি নিজেই দরজা খুলে দেখি আমার ছেলে দাঁড়িয়ে আছে। আমি তো হতবাক। যেটুকু শুনলাম, বলে আব্বা কিছুই বলতে পারি না, শুধু এটুকু বলতে পারি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল একটা গাড়ির থেকে। আমি গড়ায় গড়ায় নিচে চলে গেলাম, অতি কষ্টে শক্তি সঞ্চয় করে উপরে উঠে দেখলাম এটা একটা হাইওয়ে। তারপরে আল্লাহর মেহেরে হঠাৎ করে একটা বেবি ট্যাক্সি পেয়ে গেলাম, সিএনজি, ওটা আমাকে মিরপুরে নিয়ে আসলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে 10 পরীক্ষার্থীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে পরীক্ষার্থীরা। 2016-17 শিক্ষাবর্ষের ক ইউনিটের প্রতিটি আসনের বিপরীতে এবার লড়ছে 51 জন করে শিক্ষার্থী। নির্ধারিত সময় শুক্রবার সকাল 10টায় রাজধানীর 87টি কেন্দ্রে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের পরীক্ষা। 1.5 ঘন্টা ব্যাপী চলা এই পরীক্ষার প্রশ্নপত্র কিছুটা কঠিন হলেও প্রাচ্যের এই অক্সফোর্ডে পড়ার স্বপ্ন সবার চোখে। আশা করতেছি ভালো রেজাল্ট হবে, আর কোশ্চেন মোটামুটি সহজও ছিল না আবার কঠিনও ছিল না। প্রস্তুতির তুলনায় কেমিস্ট্রিটা একটু হার্ড হয়েছে, এমনিতে অল ওভার প্রশ্ন ভালো ছিল। পরীক্ষার ব্যবস্থাপনা অনেক ভালো ছিল, কোনো সমস্যা হয়নি। আমাদের টিচার অনেক হেল্প করছে আমাদেরকে। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে কার্জন হলে প্রবেশ করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য। পরিদর্শন শেষে সুষ্ঠুভাবে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা জানান তিনি। তীব্র প্রতিযোগিতামূলক একটি ভর্তি পরীক্ষা আমরা আজকে সম্পন্ন করছি। তা আশা করি যে আমাদের যে মেধাবী ছেলেমেয়েরা, সত্যিকারের মেধাবীদের মাঝে যে যারা মেধাবী, তারাই ক ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। তবে পরীক্ষা শেষে বিভিন্ন কেন্দ্রে ডিজিটাল পদ্ধতিতে জালিয়াতির অভিযোগে 10 শিক্ষার্থীকে আটক করার কথা জানান বিশ্ববিদ্যালয় প্রক্টর। গত বছর যেরকম ছিল যে ইলেকট্রনিক ডিভাইস, সেই ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে এবং মোবাইলের মাধ্যমে তারা জালিয়াতি করার চেষ্টা করেছে। এই জালিয়াতি করতে গিয়ে তারা হাতে নাতে ধরা পড়েছে, যারা ইনভিজিলেটর সেখানে ছিলেন তাদের কাছে। ক ইউনিটে এবারের ভর্তি পরীক্ষায় 1745টি আসনের বিপরীতে অংশ নিয়েছেন 90,427 জন পরীক্ষার্থী। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। সিলেটে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির 10 টাকা কেজি দরের 87 বস্তা চাল জব্দ করেছে পুলিশ। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। এই চাল বাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। গতরাতে সদর উপজেলার বটেশ্বর বাজারে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়। পুলিশ জানায়, ওয়াদুদ মিয়া নামে এক ব্যক্তির মালিকানাধীন গুদামে অভিযান চালিয়ে খাদ্য বান্ধব কর্মসূচির 4350 কেজি চাল জব্দ করা হয়। পরে জব্দ করা চাল উপজেলা খাদ্য কর্মকর্তা রঞ্জন কুমার দেবের তত্ত্বাবধানে খাদিমনগরের সরকারি খাদ্য গুদামে মজুদ রাখা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে গোদামের মালিক ওয়াদুদ মিয়া। গরিবের হক এগুলা আইনা বিক্রি করছে যে ডিলার, যেটারে ডিলার দেওয়া হয়েছে সরকারের, যেটা ডিলার দিছে, যেটা নিয়ে বিক্রি করছে, সম্পূর্ণ দূষর। ওয়াদুদ সাহেবের গুদাম থেকে এটা নেওয়া হয়েছে এবং সে এটা মজুদ রেখেছিল বিক্রির উদ্দেশ্যে। আমরা গোপন সভা বিক্রির খবর পেয়ে আমি এবং আমার এসি সাহেব এবং টিউনো মহোদয়ের সমন্বয়ে আমরা গেছি ওখানে এবং দোকানের তালা ভেঙে আমরা ওটা রিকভারি করেছি। কন্টেইনার ব্যবহারে বাধ্যবাধকতার কারণে মংলা বন্দর দিয়ে পাট রফতানি করতে পারছেন না খুলনা অঞ্চলের ব্যবসায়ীরা। বন্দরে সীমিত আকারে কন্টেইনার আসলেও গুনতে হয় বাড়তি অর্থ। এতে প্রায় 8 বছর ধরে পাট রফতানিতে তাদেরকে নির্ভর করতে হচ্ছে চট্টগ্রাম বন্দরের উপর। এতে আঞ্চলিক অর্থনীতিতে পিছিয়ে পড়ছে খুলনার পাট রপ্তানিকারকরা। তবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দাবি, সমস্যা সম্পর্কে ব্যবসায়ীরা কিছুই জানায়নি তাদের। জুবাইর ফয়সালের রিপোর্ট।
দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা বিভাগীয় শহর খুলনা থেকে সড়ক পথে দূরত্ব মাত্র 48 কিলোমিটার। কিন্তু এত কাছে হলেও খুলনা অঞ্চলের পাট ও পাটজাত পণ্য রফতানিকারকদের 2008 সাল থেকে ব্যবহার করতে হচ্ছে 350 কিলোমিটার দূরের চট্টগ্রাম বন্দর। 8 বছর ধরে মংলায় আসে না প্রয়োজন মতো কন্টেইনার, ফলে খুলনা থেকে ট্রাকে করে পাট চট্টগ্রাম বন্দরে পাঠানোর পথ বেছে নেন ব্যবসায়ীরা। এতে একদিকে যেমন বাড়ছে রফতানি ব্যয়, অন্যদিকে প্রতিযোগিতামূলক বাজারের সঙ্গে তাল মেলাতে পারছে না এ অঞ্চলের রফতানিকারকরা। 5 দিন 7 দিন 8 দিন ঘাটে বসে থাকে, এরপরে আমার শিপমেন্ট বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। তারপর কোনোরকম গেলে দেখা যাচ্ছে নাকে মুখে আমাকে শিপমেন্ট করতে হচ্ছে। আমি খুলনার লোক, আমি দূর থেকে আমার পাশে মোংলা থেকে আমি কেন এখান থেকে আমি রপ্তানি করতে পারবো না? সিন্ডিকেটের মতো করে এখানে শুধুমাত্র এই মুহূর্তে পিআইএল শুধু জাহাজ আনতেছে, আর কেউ জাহাজ আনতেছে না। এই মালটা শিপমেন্ট না হলে আমরা বিল পাই না। এই 15-20 দিন ব্যাংকের সুদ আমাকে টানতে হচ্ছে। সমস্যাটি সম্পর্কে কিছুই জানে না পাট মন্ত্রণালয়, এমন দাবি করলেও শিগগিরই রফতানিকারক আর নৌ পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার আশ্বাস প্রতিমন্ত্রীর। কোন স্টেক হোল্ডার এখন পর্যন্ত যে মংলা বন্দরে আগে কন্টেনারবাহী এই জায়গায় সিস্টেম ছিল, এখন সেটা বন্ধ হয়ে যাচ্ছে, চিটাং দিচ্ছে, এই ধরনের কেউ দাবি আমাদের কিংবা কোনো অভিযোগ কিংবা আবেদন কেউ আমাদের করে না। যার কারণে আপনার কাছে প্রথম জানলাম, তবে জানার পরে আমি বসে থাকবো না, আমি আজকেই নৌ পরিবহন মন্ত্রীর সাথে কথা বলবো। দেশের কাঁচা পাট রফতানির 70% হয় খুলনা অঞ্চল থেকে। মোট রফতানির প্রায় 1,500 কোটি টাকার বাজার নিয়ন্ত্রণ করে এ অঞ্চলের 33টি সরকারি বেসরকারি পাটকল আর শতাধিক রফতানিকারক। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, খুলনা। দুপুরের সময় আরো থাকছে ল্যাটিনো ও কৃষ্ণাঙ্গদের সমর্থন হিলারিকে নির্বাচনী যুদ্ধে এগিয়ে রাখলেও শ্বেতাঙ্গদের সমর্থন ট্রাম্পের পক্ষে। প্রভাব ফেলবে তরুণ ও বৃদ্ধ ভোটারদের উপস্থিতি। আগামী 6 মাসের মধ্যে ঢাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সকালে রাজধানীর হোটেল রেডিসনে এক সেমিনার শেষে তিনি একথা জানান। শিগগির ভারত, নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করা হবে বলেও জানান তিনি। আগামী 1 বছরের মধ্যে আমরা একটা ভালো পিকচার এখানে দেখতে পাবো, অন্তত ভুটান থেকে পাওয়ার নিয়ে আসার ব্যাপারে। নেপালের সাথে কথা চলছে, ভারতের সাথেও একসাথে কথা চলছে। ভারতের মন্ত্রী মহোদয়ের কথা অনুসারে বলতে পারি যে নভেম্বরের মধ্যে যদি পলিসি অ্যাডাপ্ট হয়ে যায় এবং তারা যদি পলিসিটা অ্যাডাপ্ট করেন ভারত, তাহলে আমরা খুব অল্প মূল্যে, এখন যে মূল্যটা আমরা পাচ্ছি তার থেকে অল্প মূল্যে বিদ্যুৎ আমরা ভারত থেকে নিতে পারবো। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্পের নির্মাণ কাজ সামগ্রিকভাবে 50% শেষ হয়েছে এবং আগামী বছরের 16 ডিসেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে, জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। দুপুরে রাজধানীর বিটিসিএল এর টেলিফোন এক্সচেঞ্জ কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। এদিকে বন্ধ ঘোষিত সিটি সেলের কর্মকর্তা কর্মচারীদের বকেয়া বেতন ভাতার দায়ভার কোম্পানিকে নিতে হবে বলেও জানান প্রতিমন্ত্রী। একটা স্যাটেলাইট উৎক্ষেপণ করার পর যখন এইটা এখান থেকে 36,000 কিলোমিটার উপরে উঠবে, এই যে উঠার পর অবশ্যই এটা উৎক্ষেপণের পর মানে 360 পার পর থেকে ওই পরবর্তীতে জিনিসটা এখানে যে কোনো সময়ে এটা ফেল করতে পারে, যে কোনো কারণেই ফেল করতে পারে। এটা হলো সবচেয়ে বেশি রিস্ক একটা স্যাটেলাইট তৈরি করার পর উৎক্ষেপণের জন্য। যদি হয় তাহলে আমাদের ওই ইন্স্যুরেন্স কভারেজ দ্বারা এটা আমরা গভর্নমেন্ট মানি রিকভার করতে পারব। বঙ্গবন্ধু স্যাটেলাইটের ইঞ্জিনিয়ারিং এর কাজ 83% শেষ হয়েছে এবং অ্যান্টেনা তৈরি 56%, কমিউনিকেশন এবং সার্ভিস মডিউল তৈরির 65% কাজ শেষ হয়েছে এবং বর্তমান কাজে যে আমরা শিডিউল দেখছি সেই হিসেবে যদি আমরা আল্লাহর রহমতে অগ্রসর হতে পারি তাহলে আমাদের যে টার্গেট ডেট সে 16 ডিসেম্বর 2017 সালে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করতে আমরা সক্ষম হব। সিটি সেলের কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের দায়িত্ব সিটি সেলেরই। নতুন করে সাজানো হচ্ছে রাজধানীবাসীর বিনোদন কেন্দ্র হাতিরঝিল। এখানে চলছে একটি ভাসমান মুক্তমঞ্চ এমফি থিয়েটার নির্মাণের কাজ। সংশ্লিষ্টরা বলছেন আগামী বছর এমফি থিয়েটার খুলে দেয়া হলে রাজধানীবাসী খুঁজে পাবেন আধুনিক এক বিনোদন কেন্দ্র। বিভিন্ন জাতীয় দিবস ও উৎসবের দিনগুলোতে নানা অনুষ্ঠানের আয়োজন করা যাবে এখানে। এছাড়া আগামী মাসে হাতিরঝিল এলাকায় যোগ হচ্ছে ওয়াটার বাস। তাহিয়া রুবাইয়াত অপলার রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম।
খোলা আকাশের নিচে ভাসমান এই মঞ্চ আর তার সামনে অর্ধবৃত্তাকার দর্শক গ্যালারিতে প্রায় ১৫০০ মানুষের বসার ব্যবস্থা। রাজধানীর হাতিরঝিলে গড়ে তোলা হচ্ছে এই অ্যাম্ফি থিয়েটার বা মুক্ত মঞ্চ। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও আলোচনা সভার আয়োজন করা যাবে এখানে। পাশাপাশি থাকবে রেস্টুরেন্ট ও সম্মেলন কক্ষ। সৌন্দর্য রক্ষার পাশাপাশি বাড়তি এই বিনোদন ব্যবস্থা আগ্রহী করে তুলছে হাতিরঝিলে বেড়াতে আসা মানুষদের। এই ধরনের জিনিসগুলো হলে আমাদের জন্য আরো বেটার হয়। এরকম একটা হওয়া আমাদের জন্য খুবই দরকার ছিল। যেহেতু এটা ঘোরার স্থান, দর্শনীয় স্থান, এখানে যদি আরেকটা অপেরা হাউসের মতো আরেকটা ভালো একটা প্লেস হয় তাহলে এখানে দর্শনার্থী আরো বেড়ে যাবে। সংশ্লিষ্টরা বলছেন হাতিরঝিলে আগামী মাস থেকে নামানো হবে ওয়াটার বোর্ড। উন্মুক্ত মঞ্চ হলেও রোদ বা বৃষ্টিতে অনুষ্ঠান করার জন্য থাকবে ছাউনির ব্যবস্থা। হাতিরঝিলের নান্দনিক সৌন্দর্যে যা যোগ করবে বাড়তি মাত্রা। মুক্ত মঞ্চ নির্মাণের কাজ শেষ হবে ডিসেম্বরে, আর দর্শকদের জন্য তা খুলে দেয়া হবে আগামী বছরের জুন মাসে। এখানে আমরা ভিউইং ডেক, অ্যাম্পি থিয়েটার, বোটিং ফ্যাসিলিটিস এগুলো সব করলাম। এই করার ফলে এখন আলটিমেটলি আমরা দেখলাম যে হাতিরঝিল এত সুন্দর একটা রূপ হয়ে আসলো, যেন ঢাকার মানসপটে একটা বিশাল একটা সুন্দর একটা জিনিস। অবশ্যই আগামী বছরের জুনে এটি চালু হতে বাধ্য, কারণ তারপরে প্রকল্প সময়সীমা শেষ। এটি একটি সত্যিকার অর্থে ওয়াটারফ্রন্ট সেলিব্রেশন, সেটা করার মতো একটি জায়গা পরিণত হবে। উন্মুক্ত এই মঞ্চের খুব কাছেই তৈরি হচ্ছে 10 তলা অত্যাধুনিক গাড়ি পার্কিং ভবন। এই ভবনে থাকছে হাতিরঝিলের কার্যালয় সহ জাদুঘর। ইটকাঠের এই নগরীতে রাজধানীবাসীর একটু স্বস্তির জায়গা হাতিরঝিল, আর সেখানে যখন যোগ হয় আধুনিক সব সুবিধা, তখন নিঃসন্দেহে তা হয়ে ওঠে আরো বেশি আকর্ষণীয়, যা নগরবাসীর যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি বিনোদনে এনে দেয় বাড়তি কিছু। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। এশীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীর পাশাপাশি ল্যাটিনো ও কৃষ্ণাঙ্গদের সমর্থন হিলারি ক্লিন্টনকে নির্বাচনী যুদ্ধে এগিয়ে রাখলেও সংখ্যাগরিষ্ঠ স্বল্প শিক্ষিত শ্বেতাঙ্গদের সমর্থন বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। যুক্তরাষ্ট্রের গ্রামাঞ্চল ও উপশহরগুলোতে চালানো জরিপে উঠে এসেছে এমন তথ্য। তবে তরুণ এবং বয়োবৃদ্ধ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতির উপরে নির্ভর করছে হিলারি ক্লিন্টনের ভাগ্য, এমনটাই জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট সেন্টারের আরবান রিসার্চ সেন্টার। যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেন্টারে সংবাদ সম্মেলন করেন নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির ম্যাপিং সার্ভিস এবং গ্র্যাজুয়েট আরবান রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর স্টিভেন রোমালিউস্কি। অন্যবারের তুলনায় এবার বেশি সংখ্যক রিপাবলিকান সমর্থক ভোটার রেজিস্ট্রেশন করেছেন বলে জানান তিনি। সময় টেলিভিশনের এক প্রশ্নের উত্তরে স্টিভেন রোমালিউস্কি বলেন, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ভালোভাবেই নিজের অবস্থান সামলে নিয়েছেন। পেনসিলভানিয়া, ওহাইও, ফ্লোরিডাতে বাঘে মহিষে লড়াই হলেও নিজ জন্মশহর নিউ ইয়র্কে ভালো করবেন ডোনাল্ড ট্রাম্প। নতুন ভোটার ও শিক্ষিত শ্রেণীতে হিলারি ক্লিন্টনের জনপ্রিয়তা থাকলেও ডোনাল্ড ট্রাম্পের প্রাইমারি নির্বাচনের জয়ের পেছনে মূল শক্তি জুগিয়েছে ছোট শহরের শ্বেতাঙ্গ স্বল্প শিক্ষিত ভোটাররা। এবারে নির্বাচনী ধারা একেবারেই আলাদা হবে বলে মন্তব্য করেন তিনি। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাম্প, যার রাজনীতিতে কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু তিনি ঠিকই প্রার্থিতা নিশ্চিত করেছেন। তাই এবারের নির্বাচনের ফলাফলে আমরা ভিন্ন কিছু দেখব। সংবাদ সম্মেলন শেষে প্রফেসর স্টিভেন রিমালিউস্কি জানান, নির্বাচনের রায় নিজের পক্ষে নিতে ট্রাম্পকে আরো ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে হবে। বিভিন্ন জরিপ বিশ্লেষণে দেখা গেছে ট্রাম্পের পক্ষে জয় তুলে নেওয়া বেশ কঠিন হয়ে পড়বে, তবে নির্বাচনের আগ পর্যন্ত কিছুই বলা যায় না। 8 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি হতে যাচ্ছেন এই দুই প্রার্থী। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশনেই অল আউট হয়েছে ইংল্যান্ড। তাইজুল ও মিরাজের বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র 293 রান করেছে সফরকারীরা। এটি টাইগারদের বিপক্ষে টেস্টে সর্বনিম্ন রানের ইনিংস ইংল্যান্ডের। জবাবে প্রথম ইনিংসে এখন ব্যাট করছে বাংলাদেশ। তামিমের অর্ধশতকের সুবাদে শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 2 উইকেটে 119 রান। আগের দিনের 7 উইকেটে 258 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা ইংল্যান্ড এদিন শুরুতেই পড়ে বিপর্যয়ে। দিনের প্রথম বলেই ক্রিস ওকসের উইকেট তুলে নেন তাইজুল।
এরপর ব্রডকে নিয়ে টাইগার বোলারদের ভালোই মোকাবেলা করেন রশিদ। দলীয় 289 রানে ব্যক্তিগত 36 রান করা রশিদকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট তুলে নেন তাইজুল। এরপর 13 রান করে মিরাজের বলে ব্রড আউট হলে 293 রানে থামে ইংলিশদের প্রথম ইনিংস। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় 29 রানে ব্যক্তিগত 21 রান করা ইমরুলকে বিদায় করে টাইগার শিবিরে প্রথম আঘাত হানেন মঈন আলী। এরপর মুমিনুল কোনো রান না করে আউট হলে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। তবে মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামলে নেন লোকাল বয় তামিম ইকবাল। তাদের দায়িত্বশীল ব্যাটিং 17 রানের কোটা পার করেছে বাংলাদেশ। সে সঙ্গে টেস্ট ক্যারিয়ারের 19তম অর্ধশতক তুলে নিয়েছেন তামিম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম বিশ্বাস। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, আজকে এখন আমরা আছি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এখানে কিন্তু প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হচ্ছে। তো সেক্ষেত্রে মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশ দলের কিন্তু হঠাৎ করে 2 উইকেটের পতন ঘটেছিল। এরপরে কিন্তু আমরা দেখেছি তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদ একটি ভালো পার্টনারশিপ করেছে। তো সেক্ষেত্রে 14তম ওভারে যে উইকেটের পতন ঘটেছিল এরপরে কিন্তু বেশ কিছু সময় কাটিয়ে ফেলেছে এই দুই ব্যাটসম্যান। প্রথমে কিন্তু দেখে খেললেও এখন অনেকটাই কিন্তু হাত খুলে খেলছে। আমরা দেখছি চট্টগ্রামের যে ব্যাটসম্যান রয়েছে তামিম ইকবাল, তো সেক্ষেত্রে কিন্তু এখনো 2 উইকেটে 101 রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। আর চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল কিন্তু বাংলাদেশ দলের হয়ে কিন্তু প্রথম হাফ সেঞ্চুরি তিনি এখানে পূরণ করেছে। সেক্ষেত্রে 53 রান এখনো পর্যন্ত করে ক্রিজে আছেন এই বামহাতি ব্যাটসম্যান। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু ভালোই সঙ্গ দিচ্ছে তামিম ইকবালের সাথে। তো আমরা 14তম ওভারে যেমনটি দেখেছিলাম মঈন আলীর একই ওভারে কিন্তু জোড়া উইকেটের পতন ঘটেছিল। সেক্ষেত্রে ইমরুল কায়েস কিন্তু 21 রানে আউট হয়েছে এবং মমিনুল কোনো রান করতে পারেনি। তো সেক্ষেত্রে 2 উইকেটের পতন হওয়ার পর এখনো পর্যন্ত কিন্তু আর কোনো উইকেটের পতন ঘটেনি বাংলাদেশ দলে। এখন অনেকটাই ধীরে সুস্থে ব্যাটিং করছে এবং আমরা দেখছি উইকেটও অনেকটাই আসলে বাংলাদেশ দলের যে খেলোয়াড়রা আছেন তারা কিন্তু ভালোভাবেই মানিয়ে গেছেন, তাদের বলে ব্যাট আসছেন, রানও আসছেন। আর সকালের ক্ষেত্রে আমরা যদি যেটা জানাতে চাই, আমরা সকালে 258 রান নিয়ে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড দল। সেক্ষেত্রে 35 রান যোগ করে 293 রানে অল আউট হয়েছিল ইংলিশরা। সেক্ষেত্রে স্পিনাররা বাংলাদেশ দলের স্পিনার আজকেও কিন্তু তারা ভালো সহায়তা পেয়েছে। এক্ষেত্রে আগের দিনের 5 উইকেট পাওয়া মেহেদী হাসান মিরাজ আজকে কিন্তু 1 উইকেট নিয়েছে। এছাড়া এর আগের ম্যাচে কোনো উইকেট না পাওয়া বিশেষজ্ঞ বোলার যাকে দলে নেওয়া হয়েছিল সেই তাইজুল আজকে কিন্তু 2টি উইকেট নিয়েছে। তো 293 রানে ইংল্যান্ডকে বেঁধে রাখা সম্ভব হয়েছে বাংলাদেশ দলের বোলারদের। তো এখন বাংলাদেশ দল ব্যাট করছে আর প্রচুর দর্শক কিন্তু আজকে যেহেতু শুক্রবার মাঠে আসছে এবং বাংলাদেশ দল আজকে বড় স্কোর করবে এমনটাই প্রত্যাশা যারা এখানে খেলা দেখতে আসছে তাদের। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সর্বশেষ খবর। কবির। পার্থ প্রতিম বিশ্বাস জানাচ্ছিলেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট খেলার দ্বিতীয় দিনের খবর। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগের কাউন্সিলে গঠনতন্ত্রে আসছে পরিবর্তন। নবীনদের পাশাপাশি সুযোগ পাচ্ছেন নারীরাও। থাকছে নির্বাচনী ইশতেহারের গাইডলাইন। 100% সম্পন্ন হয়েছে প্রস্তুতি। আশুলিয়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত আব্দুর রহমানই 90 জেএমবির প্রধান সারওয়ার জাহান, জানিয়েছে র্যাব। প্রায় 28 লাখ টাকা সহ 2 সহযোগী আটক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালেব হত্যার ঘটনায় পরিচিত কেউ জড়িত থাকতে পারে ধারণা পুলিশের। জিজ্ঞাসাবাদের জন্য 2 নৈশ প্রহরী সহ 4 জন আটক। মংলা বন্দর দিয়ে পাট রপ্তানি করতে পারছেন না খুলনা অঞ্চলের ব্যবসায়ীরা। গুনতে হচ্ছে বাড়তি অর্থ, পিছিয়ে পড়ছে রপ্তানি বাণিজ্য। এবং চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে 293 রানে অল আউট ইংল্যান্ড। মিরাজের 6 উইকেট, তামিমের অর্ধশতকে ব্যাটিংয়ে লড়ছে টাইগাররা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।